জারণ বিজারণ এই টপিকটা খুব ক্লিয়ার বোঝার জন্য প্রথমত আমাদের জারণ সংখ্যা জানার প্রয়োজন। তো জারণ সংখ্যা আমরা একটু জেনে নিই যে জারণ সংখ্যা জিনিসটা কি। জারণ সংখ্যা একটা মৌল যখন অন্য আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, একটা মৌল যখন অন্য আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন সেই মৌলটি ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে। কি করে? ইলেকট্রন ত্যাগ করে, না হলে ইলেকট্রন গ্রহণ করে। তো কোনো মৌল একটা যৌগ গঠনের সময়, ঠিক আছে, একটি যৌগ গঠনের সময় যতটা ইলেকট্রন ত্যাগ অথবা বর্জন করে তাকেই জারণ সংখ্যা বলা হয়, তাকে জারণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা জারণ সংখ্যাটা একটু লিখে নিতে পারি। কোনো মৌল যৌগ গঠনের সময় যতটি ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা বলে। তো জারণ সংখ্যার গোষ্ঠীগুলো আমরা একটু জেনে নেই। তাহলে জারণ সংখ্যার গোষ্ঠীগুলো আমরা একটু জেনে নিই, কারণ জারণ সংখ্যার গোষ্ঠীগুলো জেনে নিলে পরবর্তীতে আমাদের জারণ বিজারণ এই টপিকগুলো বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে। এই অল্প কিছু জারণ সংখ্যা, হাতে গোনা কিছু মৌলের জারণ সংখ্যা একটু মুখস্থ রাখতে হবে। গ্রুপ 1 এর মৌল হাইড্রোজেনটাও লিখি। হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এদের জারণ সংখ্যা +1। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন এদের জারণ সংখ্যা +1। গ্রুপ 2 এর মৌল ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আমি অল্প কিছু মৌল লিখব, বেশি কঠিন লিখব না। এদের জারণ সংখ্যা +2। গ্রুপ 13 এর মৌল অ্যালুমিনিয়াম, এর জারণ সংখ্যা +3। যে সকল মৌলের একাধিক জারণ সংখ্যা হয় এইরকম জারণ সংখ্যাগুলো আমি আপাতত এখানে লিখছি না, শুধু এখানে যে মৌলগুলোর জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় না, সব জায়গাতে প্রায় একই রকম থাকে, সেই মৌলের সেইরূপ কিছু মৌলের জারণ সংখ্যাগুলো আমি লিখছি। তো এখানে যে কটা মৌল লিখেছি একটু এই কটা ঝটপট মুখস্থ করে নাও। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন এদের জারণ সংখ্যা +1। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের জারণ সংখ্যা +2। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা
অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? +3। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3। এরপরে এইটুকু একটু মুছে দিলাম। আচ্ছা, নিচে আরো কয়েকটা ধরানো যাবে। ফ্লোরিন, ব্রোমিন, এদের জারণ সংখ্যা, এদের স্বাভাবিক জারণ সংখ্যা, এদের স্বাভাবিকটা আমি বলছি, এদের স্বাভাবিক, কারণ এদের চেঞ্জ জারণ সংখ্যা আছে। এদের জারণ সংখ্যা -1। অক্সিজেনের স্বাভাবিক জারণ সংখ্যা -2। অক্সিজেনের স্বাভাবিক জারণ সংখ্যা -2। আমার মনে হয় যে এই গুটি কয়েক জারণ সংখ্যা জানলেই প্রায় হয়ে যাবে। দেখি আলোচনার সময় যদি আরো দরকার পড়ে দুই একটা আমি তখনই উল্লেখ করব নির্ণয় করার সময়। ঠিক আছে, জারণ সংখ্যা নির্ণয় করার সময় যদি দরকার পড়ে তাহলে তখন সেগুলো বাকিগুলো উল্লেখ করব। এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করে দেখি একটু। জারণ সংখ্যা নির্ণয়, কারণ জারণ বিজারণ বুঝতে হলে আমার জারণ সংখ্যা বুঝতেই হবে। জারণ সংখ্যা নির্ণয় খুবই সিম্পল। জারণ সংখ্যা নির্ণয় করা, ধরো আমি তোমাকে বললাম H2SO4 সালফারের জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা কত? এই যৌগটাতে আমাকে সালফারের জারণ সংখ্যা বের করতে বলা হয়েছে। যেহেতু সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সালফার বাদে বাকি মৌলের জারণ সংখ্যাগুলো আমাকে জানতে হবে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? আমি খুবই সহজ হয়ে লিখলাম এবং সংক্ষেপে লিখলাম, কারণ এটা 9-10 ছিল, অনেকেই তোমরা জানো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেন কয়টা আছে? গুণন 2। হাইড্রোজেন কয়টা রয়েছে? 2টা, তাই গুণন 2 প্লাস। এরপরে সালফারের জারণ সংখ্যা কত? x। সালফারের জারণ সংখ্যাটা আমি ধরে নিলাম x। অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের স্বাভাবিক জারণ সংখ্যাটা -2। আর অক্সিজেন আছে কয়টা? 4টা, ইকুয়াল 0। এখানে একটু লিখে নাও যে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। আবার যৌগের জারণ সংখ্যা আমি সংক্ষেপে লিখলাম, যৌগের জারণ সংখ্যা 0। যৌগের জারণ সংখ্যা 0। তার মানে এখানে যৌগের জারণ সংখ্যা 0, এটার অর্থ বোঝায় যে যৌগে যে মৌলগুলো থাকে তাদের জারণ সংখ্যার যোগফল ইকুয়াল 0। ঠিক আছে, আর একবার বলছি, যৌগের জারণ সংখ্যা 0, এটার অর্থ হচ্ছে যৌগে যে মৌলগুলো রয়েছে তাদের জারণ সংখ্যার যোগফল হবে 0। যেমন এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 গুণন 2 প্লাস সালফারের জারণ সংখ্যা x, তারপরে প্লাস অক্সিজেন জারণ সংখ্যা -2 গুণন 4। দেখো সবগুলো যোগ করে আমি লিখেছি 0। অর্থাৎ আমি যদি তোমাকে বলি H2SO4 এর জারণ সংখ্যা কত, তাহলে সরাসরি অ্যান্সার হবে হচ্ছে 0। H2SO4 এটার জারণ সংখ্যা 0। বাট যৌগে অবস্থিত মৌলের জারণ সংখ্যা কখনো 0 হয় না। আর এখানে আরেকটা জিনিস একটু লিখে নিতে পারো, মূলকের জারণ সংখ্যা, মূলকের জারণ সংখ্যা তার চার্জের সমান। মূলকের জারণ সংখ্যা তার চার্জের সমান। ঠিক আছে, এই তিনটা জিনিস একটু সবাই মুখস্থ করে নাও যে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0, যৌগের জারণ সংখ্যা 0, আর মূলকের জারণ সংখ্যা তাদের চার্জের সমান। এখন এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? +2 + x - 8 = 0, বা x - 6 = 0,
বা x ইকুয়াল টু +6। সুতরাং এই যৌগটিতে সালফারের জারণ সংখ্যা +6, সালফারের জারণ সংখ্যা +6। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আরো কিছু নির্ণয় করি দু একটা, তাহলে আশা করি সহজ হয়ে যাবে। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমি নির্ণয় করব। ক্রোমিয়ামের জারণ সংখ্যা, তাহলে যে মৌলটার জারণ সংখ্যা নির্ণয় করব সেটাকে আমি x ধরবো। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1 গুণন 2 প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? x, ক্রোমিয়াম কয়টা রয়েছে? 2টা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, অক্সিজেন কয়টা আছে? 7টা, ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 2 + 2x - 14 ইকুয়াল 0, বা 2x - 12 ইকুয়াল 0, বা 2x ইকুয়াল +12, x ইকুয়াল +6। জারণ সংখ্যা অবশ্যই প্লাস অথবা মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, এটা মনে রেখো। তাহলে আমরা এখানে এই যৌগটাতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত পাইলাম? +6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা পাইলাম +6। এখন একটা মূলকের জারণ সংখ্যা দেখে এই পাশটা মুছে দিলাম, আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো। মূলকের জারণ সংখ্যা যদি বলি MnO4-, এটা একটা মূলক। এখানে আমি বললাম যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, মূলকে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমি ধরলাম x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন 4 ইকুয়াল -1। দেখো একটু আগে আমি কিন্তু পাশে লিখে দিয়েছিলাম যে মূলকের জারণ সংখ্যা তার চার্জের সমান, মূলকের জারণ সংখ্যা তার চার্জের সমান। তো MnO4 এটা একটা মূলক। এই মূলকের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ একটা এবং 4টা অক্সিজেন রয়েছে। তো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমি ধরলাম x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেন 4টা রয়েছে, আর এই সব মিলে এটা -1, অর্থাৎ MnO4 এই মূলকের জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে এই অনুযায়ী যদি আমি হিসাব করি তাহলে এখানে x - 8 ইকুয়াল টু -1, বা x ইকুয়াল টু -1 প্লাস 8 সমান সমান +7, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা দাঁড়ায় +7। আচ্ছা, এই পাশে আমি আরো যে একটা লিখি S4O6 2-, এখানে সালফারের জারণ সংখ্যা কত? এই সালফারের জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা কত? তো একই নিয়মে ধরে যাই, সালফারের জারণ সংখ্যা x, সালফার আছে কত? 4টা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেন কয়টা আছে? 6টা, ইকুয়াল -2। তাহলে কত আসে দেখি? 4x - 12 ইকুয়াল টু -2। তাহলে -2 এর পাশে পার করে দিই, 4x ইকুয়াল টু -2 প্লাস 12 সমান সমান +10, বা x ইকুয়াল টু +10/4 সমান সমান +5/2 সমান সমান +2.5। এখানে আমি এই জারণ সংখ্যাটা এই জন্য করলাম, দেখো জারণ সংখ্যা সবসময় যে পূর্ণ সংখ্যা হয় এমন কোনো কথা নাই, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। এখানে জারণ সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ হয়েছে, এখানে জারণ সংখ্যাটা ভগ্নাংশ হয়েছে। জারণ সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। ঠিক আছে, আশা করি আমি যে কটা মৌলের জারণ সংখ্যা এখানে দেখিয়েছি তোমরা বাকি জারণ সংখ্যাগুলো এভাবে নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আমি আরো কয়েকটা জারণ সংখ্যা দেখাবো। ঠিক আছে, আরো কয়েকটা জারণ সংখ্যা আমি দেখাবো, যে কটা দেখিয়েছি। এখন এই অনুযায়ী এরকম তোমরা বইগুলোতে যে জারণ সংখ্যাগুলো নির্ণয়ে যে যৌগগুলো দেওয়া আছে সেগুলো একটু প্র্যাকটিস করো,
আশা করি হয়ে যাবে। তো আমি কিছু জারণ সংখ্যা ব্যতিক্রম বা অন্যরকম কিছু জারণ সংখ্যা দেখাচ্ছি। যেমন FeCN6 4-, এটা একটা জটিল আয়ন। অনেকে এই জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে গিয়ে একটু হ্যাজার্ডে পড়ে, ঠিক আছে। আমি এই পাশে কিছু মূলকের জারণ সংখ্যা একটু তার আগে লিখে দিচ্ছি। মূলকের জারণ সংখ্যা, মূলকের জারণ সংখ্যা, মূলকের জারণ সংখ্যাগুলো যদি মুখস্থ রাখো তাহলে এই জারণ সংখ্যাগুলো এই ধরনের জটিল যৌগের জারণ সংখ্যা বা জটিল আয়নের থেকে জারণ সংখ্যা নির্ণয় করাটাও তোমার জন্য সহজ হবে। Cn-, এটার জারণ সংখ্যা -1, CnO এটার জারণ সংখ্যা -1। জটিল যৌগে যখন এগুলো ব্যবহার হবে এগুলোকে তখন লিগ্যান্ড বলা হবে, ঠিক আছে। SO4 2-, এটার জারণ সংখ্যা -2, SO3 2-, এটার জারণ সংখ্যা -3, NO3 এটার জারণ সংখ্যা -1, NO2 এটার জারণ সংখ্যা -1, OCl-, এটার জারণ সংখ্যা -1, OCl4 এটার জারণ সংখ্যা -1, OCl3-, KClO3 KClO3 তাহলে হবে কি? তাহলে হবে ClO3-, এটার জারণ সংখ্যা -1। এটা বলবো কি? HCl HClO4 আমার একটু ভুলে গেছে, এটাও হবে হচ্ছে ClO4- পারক্লোরেট আয়ন, এটা -1, ঠিক আছে, ঠিক করে নাও একটু। তারপর Cr2O7 এটার জারণ সংখ্যা -2, খুবই পপুলার এটা, -1, এটা হবে -1। আমার মনে হয় আমি যে কটা লিখেছি এই কটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। আর এরপরেও তোমরা প্র্যাকটিস করতে গিয়ে যদি আরো কোনো মূলকের জারণ সংখ্যা চোখের সামনে পড়ে তাহলে সেগুলো মুখস্থ করে নিবে, ঠিক আছে। আর এখানে আমি আরো কয়েকটা জিনিস একটু লেখায় দিচ্ছি, সেটা হচ্ছে কি যে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয় এরকম কিছু প্রশম লিগ্যান্ড আছে। প্রশম লিগ্যান্ড আমি একটু ব্র্যাকেটে লিখে দিলাম, প্রশম লিগ্যান্ড যাদের জারণ সংখ্যা 0, যাদের জারণ সংখ্যা 0। প্রশম লিগ্যান্ড বলতে আসলে আমরা অণু বোঝাই, যৌগ অণু বা মৌল অণু বোঝাই। যেমন NH3 এটা জটিল যৌগে থাকলে লিগ্যান্ড হিসেবে হয়, ব্যবহার হবে। এর জারণ সংখ্যা 0, এর জারণ মান 0। তারপরে একবারে লিখে দিই না, একবারে বারবার এইভাবে না লিখে একবার লিখে দিই। NH3CO, তারপরে NO, NO পানি, এদের জারণ মান 0, জারণ মান 0। এগুলো ওই জটিল যৌগে যখন এগুলো দেখবা তখন এগুলো লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয়, জটিল যৌগে এগুলো লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয়। আর এই জন্য আমি বলেছি লিগ্যান্ড প্রশম, যাদের জারণ সংখ্যা বা জারণ মান 0, NH3CO, NO, H2O এদের জারণ মান 0। তো এখন দেখো এটা নির্ণয় করা আর তোমার জন্য কোনো কঠিন হবে না। আয়রনের জারণ সংখ্যা X প্লাস Cn এর জারণ সংখ্যা কত? -1। তাহলে -1, Cn কয়টা আছে? 6 ইকুয়াল টু -4। তাহলে x - 6 ইকুয়াল টু -4, x ইকুয়াল টু -4 প্লাস 6 ইকুয়াল +2। অর্থাৎ এখানে আয়রনের জারণ সংখ্যা +2, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ধরো এটা এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে হয়ে যায়, এটা তো সংখ্যা বের করাই যায়। এই যে 6 থেকে 3 বাদ দিলে +3 হবে। আর আগে এখানে কত ছিল? 4। 6 থেকে 4
6 থেকে 4 বাদ দিলে +2। এভাবে আমরা সংক্ষেপে বের করতে পারি, কিন্তু হিসাব করতে হলে আমাকে জারণ ওই গোলকের বা মানে লিগ্যান্ডগুলোর জারণ সংখ্যা জানা থাকতে হবে, বা মূলকগুলোর জারণ সংখ্যা জানা থাকতে হবে। আশা করি বুঝতে পারলাম। তাহলে এখানে যদি 3 মাইনাস থাকতো তাহলে কি শুধু এই জায়গাতে হতো 3 মাইনাস, তাহলে এখানে জারণ সংখ্যা হতো +2 পরিবর্তে +3। দেখো এটা যদি আবার যৌগ আকারে থাকে, থাকতেই পারে, যৌগ আকারে যদি থাকে K3 Fe CN6, এটার জন্য এখানে বললাম যে আয়রনের জারণ সংখ্যা কত, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? আগের নিয়ম, কোনো নিয়মের ব্যত্যয় নাই, +1 গুণন 3। ঠিক আছে, পটাশিয়ামের জারণ সংখ্যা +1 গুণন 3, তাহলে আয়রনের জারণ সংখ্যা x, CN এর জারণ সংখ্যা -1 গুণন 6 ইকুয়াল 0, তাহলে +3 + x - 6 ইকুয়াল 0, x - 3 ইকুয়াল 0, x ইকুয়াল +3। দেখো এখানে +3 বের হয়ে আসলো, মানে কোনো সমস্যা নাই, একই নিয়মে জারণ সংখ্যাগুলো তুমি বের করতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি একটা প্রসম লিগ্যান্ড রয়েছে এরকম জারণ মান নির্ণয় করা দেখাই। আচ্ছা, আয়রনটা বাদ, কপার দেখো NH3 4 SO4 বললাম। এখানে কপারের জারণ সংখ্যা কত? এটা একটা যৌগ, সেম নিয়ম, কোনো টেনশনের কোনো কারণে। কপারের জারণ সংখ্যা কত? X প্লাস NH3। এই যে দেখো এখানে খেয়াল করো, প্রসম লিগ্যান্ড, এদের জারণ সংখ্যা 0, আর তাছাড়া এটা একটা যৌগ NH3, যৌগের জারণ সংখ্যা 0, তাহলে 0 গুণন 4, এটার জারণ সংখ্যা কত? সালফেট মূলক, এই যে সালফেট মূলক, দেখো সালফেট মূলক SO4, এটা মূলক, এটা -2 ইকুয়াল 0। তাহলে এখন কি আসে? x + 0 - 2 ইকুয়াল 0, x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল +2। প্রবলেম আছে? আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। কিছু ব্যতিক্রম জারণ সংখ্যা আছে, সেগুলো একটু লিখে দিই। কিছু ব্যতিক্রম জারণ সংখ্যা আছে, সেগুলো একটু লিখি। ঠিক আছে, হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত থাকে তখন এর জারণ মান -1। হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত থাকে তখন এর জারণ মান -1। পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান -2। আচ্ছা, এটার একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, একটা উদাহরণ লিখলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তারপরে পটাশিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এই যৌগগুলোতে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। ঠিক আছে। আচ্ছা, পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1। ঠিক আছে, পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? একটু ক্রস দিলাম, -1। উদাহরণ লিখি। উদাহরণ, পার অক্সাইড H2O2, Na2O2, K2O2, Rb2O2, এই যৌগগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা -1। এগুলো মুখস্থ করে ফেলবা। সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের
জারণ মান -12। সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান -12। উদাহরণ KOTO2 NaO2 KO2 NaO2 এই যৌগগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা -12। -12। তারপর আর কিছু আছে? আচ্ছা, এই তিনটা একটু মুছে দিলাম, দিয়ে উপর থেকে লিখি। উপরে ফ্লোরিনের জারণ মান সর্বদাই ঋণাত্মক হয়, এটা মনে রাখো, ঋণাত্মক হয়। আর এই একমাত্র মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়, এই মৌলের জারণ মান কখনোই ধনাত্মক হয় না। বাট অক্সিজেন যখন ফ্লোরিনের সাথে যুক্ত হয় তখন এর জারণ মান ধনাত্মক হয়। এটা একটা গুরুত্বপূর্ণ নৈমিত্তিক ধনাত্মক। O2F2 যৌগে অক্সিজেনের জারণ মান +1, আর OF2 যৌগে অক্সিজেনের জারণ মান +2। এটা মুখস্থ রেখে, এটা অনেকেই হয়তো জানে না, ঠিক আছে, বা মনে নাও থাকতে পারে যে অক্সিজেনের আবার ধনাত্মক হয়। হ্যাঁ, অক্সিজেনের ধনাত্মক হয় একমাত্র অক্সিজেন যখন ফ্লোরিনের সাথে যুক্ত থাকে, তখন এর জারণ মান পজিটিভ হয়। OF2 এই টাইপসের যৌগে অক্সিজেনের জারণ +1, আর O2F2 যৌগে অক্সিজেনের জারণ মান +1, আর OF2 যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে +2। তো আমি আজকে আলোচনা করলাম জারণ সংখ্যার বিষয়বস্তুগুলো। মোটামুটি যতটুকু আলোচনা করেছি তোমাদের অনেকেরই ক্লাস 9-10-এ পড়া আছে, তো সেই হিসাবে বলতে পারি যে তোমাদের জারণ সংখ্যা যদি কোনো দুর্বলতা থাকে, আমার এই আলোচনা থেকে তোমাদের সেটুকু কমপ্লিট হওয়ার কথা। এখন চলে আসি জারণ বিজারণ। এখন আমরা আলোচনা করব জারণ বিজারণ নিয়ে। জারণ কি? জারণ মানে কি? ছেড়ে দেওয়া। জারণ মানে ছেড়ে দেওয়া। আমরা জারণ সংখ্যা তো দেখলাম, জারণ সংখ্যা থেকে আমরা যেটা বুঝলাম যে মৌলগুলো ইলেকট্রন ছেড়ে দেয় অথবা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো জারণ আর একটা হলো বিজারণ। জারণ মানে ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? ইলেকট্রন। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। জারণ ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে, ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে, ঠিক আছে, আমরা এতটুকু লিখলেই হবে, এতটুকু একেবারেই মুখস্থ করে ফেলো। ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া জারণ। কিভাবে ত্যাগের বিক্রিয়া জারণ সেটা দেখো, ঠিক আছে। ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া জারণ। এখানে জারণ বিক্রিয়া চিনিবার উপায় ছোট্ট করে একটু লিখলাম, চিনিবার উপায়। চিনিবার উপায়, চিনিবার উপায়। জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণ সংখ্যা বৃদ্ধি পায়। কোন বিক্রিয়াটা জারণ আর কোন বিক্রিয়াটা বিজারণ, এটা তো আর এমনি চোখ দিয়ে দেখে বোঝার কোনো উপায় নেই, বোঝা এতটা সহজ নয়। এটা বোঝা যাবে কিভাবে? এই যে জারণ সংখ্যা যেখানে বৃদ্ধি পাবে বুঝে নিবা, সেই বিক্রিয়াটা হবে জারণ বিক্রিয়া। এখন জারণ সংখ্যা কিভাবে বৃদ্ধি পায় সেটা বোঝার তো একটা ব্যাপার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো সোডিয়াম, ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আগে বুঝিয়ে দিই। বাম পাশে লিখলাম সোডিয়াম, ডান পাশে লিখলাম সোডিয়াম প্লাস। তাহলে বামে এই মৌলটার জারণ সংখ্যা আমি এখানে কত
কত বলবো? 0 বলবো, কারণ মুক্ত মৌলের জারণ সংখ্যাটা 0। ডান পাশে সোডিয়াম প্লাস লিখেছি, তার মানে ডান পাশে এখানে দেখতে পাচ্ছি এই আয়নটার জারণ সংখ্যা +1, কারণ মূলক বা আয়নের জারণ সংখ্যা তার চার্জের সমান। তাহলে এখন বলো তো 0 বড় না +1 বড়? নর্মালি যদি তুমি চিন্তা করো তাহলেই বলতে পারবা 0 বড় না +1 বড়। দেখো সংখ্যাগুলো কি, 0, -1, -2, -1, -2, -3, -4, -5 এইভাবে লেখা হয়। আর এই পাশে গেলে +1, +2, +3, +4 এইভাবে চলে। এইভাবে চলে সংখ্যা। 0 ডানে যারা থাকে তারা বড়, আর 0 বামে অর্থাৎ মাইনাসের মানগুলো ছোট আর প্লাসের মানগুলো বড়। প্লাস যত বাড়বে তার মানে জারণ মানটা তত বড়, জারণ সংখ্যাটা বড় মানে মানটা বড়। আর মাইনাস যত বড় হবে, মাইনাস যত বড় হবে তার মানে সংখ্যাটা তত ছোট, মানে জারণ মান ছোট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো 0 বড় না +1 বড়? +1 বড়, তার মানে এটা জারণ বিক্রিয়া, তার মানে এটা হলো জারণ বিক্রিয়া। এখন কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা ইলেকট্রন। ইলেকট্রন যেটা তার ত্যাগ করবে, ইলেকট্রন যেটা ত্যাগ করবে বাবা, সেটা তোমরা ডান পাশে প্লাস দেবে, ঠিক আছে? ডান পাশে। হ্যাঁ, অনেক সময় অনেকে এইভাবে লেখে সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম প্লাস। আমার মতে এটা না লেখাই ভালো, আমার মতে এটা না লেখাই ভালো। তারপরে হয়তো লিখলে ভুল হবে না, এটাকে ভুল বলছি না, কিন্তু এই উপরেরটা সবচেয়ে বেটার প্রসেস, ঠিক আছে? তাই আমার ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রনটাকে প্লাস দিয়ে লিখবো, কোন পাশে প্লাস দিয়ে লিখবো? ডান পাশে প্লাস। এটা মুখস্থ করে ফেলো, তাহলেই হয়ে যাবে। মানে মনে রাখো আর কি, যে ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা আমরা ডান পাশে প্লাস দিয়ে লিখবো, উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখবো। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে তো আর বিক্রিয়কের সাথে থাকার কোনো কারণ নাই। তুমি খেয়ে যাকে ছেড়ে দাও, সে কি আর তুমি তোমার কাছে থাকে? সে তো চলে যায়। এইরকমই কিছুটা আর কি। আয়রন, আয়রন 2+, কয়টা? দেখো এখানে 0, 2+, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। তারপরে আয়রন 2+ থেকে আয়রন 3+, আয়রন 2+ থেকে 3+। খেয়াল করো এখানে বামে জারণ সংখ্যা কত? +2, বামে জারণ সংখ্যা কত? +2, ডানে জারণ সংখ্যা কত? +3। তাহলে সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়লে কি? কয়টা বাড়ছে? একটা বাড়ছে। তাই একটা ডান পাশে প্লাস দিয়ে দিলাম। এগুলো জারণ বিক্রিয়া, এগুলো কি? জারণ বিক্রিয়া। S2-, S0, সালফার 2- থেকে 0, তাহলে 2- বড় না 0 বড়? আমি একটু আগেই দেখেছি মাইনাসের গুলো ছোট, 0 থেকে তার উপরের গুলো বড়। তাহলে 2- থেকে 0, 2- থেকে 0, তার মানে সংখ্যা বাড়ছে। কয়টা? তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে। সো এটা জারণ। তাহলে এইভাবে আমরা জারণ বিক্রিয়াগুলো চিনতে পারবো, ঠিক আছে? একইভাবে আমি বোর্ডের ডান পাশে লিখি বিজারণ। এই বিক্রিয়াগুলো শুধু ঘুরাই দিলেই হয়ে যাবে। বিজারণ, বিজারণের সংখ্যাটা তাহলে কি দাঁড়াবে? বিজারণের সংখ্যাটা কি দাঁড়াবে? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া, ঠিক আছে? ইলেকট্রনের গ্রহণের বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হয়, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হবে। চিনিবার উপায়, ওইটাকে শুধু উল্টাই দিলেই হবে। চিনিবার উপায়, জারণ সংখ্যা হ্রাস পাবে, জারণ সংখ্যা হ্রাস পায়, ঠিক আছে? জারণ সংখ্যা হ্রাস পায়। তাহলে চিনিবার উপায়টা কি? জারণ সংখ্যা হ্রাস পায়। দেখো কিভাবে, এখান থেকে দু একটা লিখি, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবা। এই বিক্রিয়াগুলোকে যদি উল্টা করে লিখি, আয়রন 2+ থেকে আমি আয়রন লিখলাম, বামে লিখলাম বিক্রিয়কে লিখলাম আয়রন 2+, উৎপাদে লিখলাম আয়রন, ঠিক আছে? বিক্রিয়কে আয়রন 2+ আর উৎপাদে লিখলাম আয়রন। তাহলে বিক্রিয়কে আয়রনের জারণ সংখ্যা কত? +2, উৎপাদে আয়রনের জারণ সংখ্যা 0, উৎপাদে আয়রনের জারণ সংখ্যা 0। তাহলে এখানে জারণ মান কি হয়েছে? কমে গেছে, কারণ প্লাস থেকে 0-তে আসছে, প্লাস থেকে 0-তে আসছে মানে কমে গেছে, প্লাস থেকে 0-তে আসছে মানে কমে গেছে, ঠিক আছে? কমে গেছে, তার মানে এটা হলো বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া এখানে বলা হয়েছে কি? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে, সেটা বিক্রিয়কের সাথে গ্রহণ, বিক্রিয়কের সাথে যোগ দিয়ে দিবা, বিক্রিয়কের সাথে যোগ দিয়ে দিবা, তাহলে সেটাকে গ্রহণ বিক্রিয়া বোঝানো হবে, গ্রহণ বিক্রিয়া বোঝানো হবে। আচ্ছা, এরপরে আরো দু একটা যদি বিক্রিয়া লেখো, দেখো এটা উল্টা করে লিখি, আয়রন 3+ থেকে আয়রন 2+, 3+ জারণ সংখ্যা 3, 2+ জারণ সংখ্যা 2, তাহলে কি জারণ মান কমে গেছে?
কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? একটা। একটা 3 প্লাস মাইনাস 1 প্লাস 2। তাহলে এটা কি বিজারণ বিক্রিয়া। একইভাবে যদি আমি এভাবে লিখি সালফার প্লাস 2 ইলেকট্রন এস 2 মাইনাস, তাহলে সালফারের জারণ সংখ্যা 0, আর এই পাশে S2 মাইনাস সালফাইড আয়ন, এখানকার জারণ সংখ্যা -2, তাহলে ইলেকট্রন গ্রহণ ঘটেছে। সালফারের জারণ সংখ্যা 0, 0 থেকে -2, সংখ্যা কমে গেছে, সংখ্যা কমে গেছে, সংখ্যা কমে গেছে মানে জারণ। তাহলে আমরা সংক্ষেপে এই কথাটা বলতে পারি, সংখ্যা কমে গেলে সংখ্যা কমে গেছে মানে বিজারণ, সংখ্যা কমে গেলে বিজারণ, আর সংখ্যা বেড়ে গেলে জারণ। সংখ্যা কমে গেলে বিজারণ, সংখ্যা বেড়ে গেলে জারণ। এটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, আর সংখ্যা কমে গেলে বিজারণ। আশা করি তোমরা যদি কেউ এই জারণ বিজারণে এই মেথডটা ফলো করো, তাহলে জারণ এবং বিজারণ বিক্রিয়াগুলো চিনে নিতে আর কোনো সমস্যা বা প্রবলেমের কোনো সমস্যা হবে না। তো এরপরে আমরা জারণ বিজারণ এর যে বিষয়টা আলোচনা করব, আমি দু একটা বিক্রিয়া লিখব। সেই বিক্রিয়াতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া বা জারণ অংশ, বিজারণ অংশ, এই অংশগুলো আগে আমি চিহ্নিত করে দেখাবো, ঠিক আছে? আমি একটা বিক্রিয়া লিখে আগে সেটা দেখিয়ে তারপরে ইন্টারমিডিয়েটে জারণ বিজারণ বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সমতাকরণ। সেই সমতাকরণটা দেখা, ঠিক আছে? তো আমি ছোট্ট ছোট্ট কিছু বিক্রিয়া দিয়ে আগে প্রথমে দেখে নিই। ছোট্ট একটা, একেবারে ভেরি সিম্পল ছোট্ট একটা বিক্রিয়া দিয়ে দেখাচ্ছি। ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন এখানে বিক্রিয়া করে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ছোট্ট ছোট্ট দু একটা বিক্রিয়া দিয়ে আমি দেখাবো। দেখো, এই বিক্রিয়াতে যদি তোমাকে বলা হয় কোনটা জারণ কোনটা বিজারণ, বিক্রিয়া চিহ্নিত করো। তো এখানে আমার দুইটা জিনিস আর দুটা জিনিস একটু জেনে নিই, জারক আর বিজারক একসাথে, এটাও শিখব, জারক আর বিজারক, ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যেই তো জারক বিজারক থাকে, তাহলে একসাথেই আমরা শিখে যাবো। জারক যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো জারক, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক। এই বিক্রিয়ার মধ্যে আমি দেখব, ঠিক আছে? স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, ক্লোরিনের জারণ সংখ্যাও 0, কারণ এগুলো মৌল মুক্ত অবস্থায় রয়েছে। বাট ডান পাশে যেটা লেখা আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগ, যৌগতে মৌলের জারণ সংখ্যা কখনোই 0 হয় না। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। দেখো, আমি তোমাদের কিছুক্ষণ আগে জারণ সংখ্যার কয়েকটা লিখে দিয়েছি, যে কটা মুখস্থ করবে তার মধ্যে ম্যাগনেসিয়াম ছিল। ওখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা ছিল কত? +2। আর ক্লোরিনের স্বাভাবিক জারণ সংখ্যা -1। তাহলে এখানে লিখলাম -1 গুণন 2 এখানে হচ্ছে এই দুটা, এই ক্লোরিন দ্বারা ক্লোরিন দুইটা রয়েছে তাই দিয়েছি। কেউ যদি না দেয় কোনো অসুবিধা নেই, কারণ এখানে জারণ সংখ্যাটা পরমাণুর হিসাব দেখানো হচ্ছে। জারণ সংখ্যাটা এখানে পরমাণুর মানটা দেখানো হচ্ছে বা দেখানো হয়, ঠিক আছে? কেউ যদি এখানে গুণ 2 দেয় দিবে, না হলে কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা সহজ কথা, প্লাস আর মাইনাস সমান সমান, প্লাস আর মাইনাস সমান সমান, যতটা প্লাস ততটা মাইনাস হয়। সেই জন্য এখানে +2 দিলাম, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা যখন -1 দিলাম, তখন এটাকে -2 দেওয়া করার জন্য এই ক্লোরিনের সংখ্যা 2 দ্বারা গুণ করে দিয়েছি। তবে কেউ যদি না দেয় কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো দেখো, এখানে একটু খেয়াল করো, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত?
ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 0, এখানে +2, তাহলে এখান থেকে এখানে টান দাও। আমি আরেকটু একটু মুছে দিই, আর একটু ভালোভাবে টান দিই, সোজা করে টান দিলাম, আর একটু মুছে দিই। আর ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে +1, আমি এটা কেটেই দিলাম, তাহলে এখন একটু খেয়াল করো, ম্যাগনেসিয়াম 0, এর পাশে +2, তাহলে 0 বড় না +2 বড়? স্বাভাবিকভাবে +2 বড়, সো এটা জারণ। একইভাবে খেয়াল করো, ক্লোরিন 0, ডান পাশে কত? -1, এখানে 0, এর পাশে -1, তাহলে 0 বড় না -1 বড়? -0 বড় না -1 বড়? 0 বড়, তাহলে -1 কি? ছোট, তাহলে বাম পাশে বড় মান, ডান পাশে ছোট মান, মানে সংখ্যা কমে গেছে, সংখ্যা কমলে বিজয়। ঠিক আছে? আর একটু বলো তো, জারণ বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। তাহলে একটু খেয়াল করবে যে এই বিক্রিয়াটাতে ইলেকট্রন ত্যাগ ঘটেছে, তাহলে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। তাহলে কে ইলেকট্রন ত্যাগ করেছে? ম্যাগনেসিয়াম। তাহলে এখানে কি লেখা আছে দেখো, বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে বিজারককে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা এইভাবে জারক বিজারকটাও চিহ্নিত করতে পারবো। ঠিক আছে? একইভাবে খেয়াল করো, ক্লোরিন এখানে যে ছিল 0, এখানে -1, তাহলে 0 থেকে -1, তার মানে কি হয়েছে? ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা জানি যে জারণ সংখ্যা কমলে বিজারণ, বিজারণ বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বিজারণ বলে, তার মানে বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়। কে ইলেকট্রন গ্রহণ করেছে? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, সো ক্লোরিন হচ্ছে জারণ। তো এইভাবে আমরা যে কোনো যে বিক্রিয়া থাক না কেন, সেখানে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এবং জারণ বিজারক চিহ্নিত করতে পারবো। আমি আরেকটা বিক্রিয়া লিখলাম, কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়া উৎপাদন হবে কপার প্লাস পানি। আমি উপরেরটা একটু মুছে দিলাম। তাহলে এখানে দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, কপারের জারণ সংখ্যা 0, কারণ এগুলো মৌল। অক্সিজেনের জারণ সংখ্যা 2-, তাহলে কপারের জারণ সংখ্যা স্বাভাবিকভাবে 2+ সমান হবে। আর ডান পাশে এখানে পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা 2-, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 বা 1+, আচ্ছা একই ফরম্যাটে লিখি, 1+, হাইড্রোজেনের জারণ সংখ্যা 1+, তাহলে হাইড্রোজেন এখানে 2 দ্বারা গুণ করলে সমান হবে, 2 দ্বারা গুণ করলে সমান। তো আমি 2 দ্বারা গুণ করলাম না, ঠিক আছে, 2 দ্বারা গুণ করলাম, এটা শুধু আমি এখানে মৌলের জারণ সংখ্যাগুলো লিখে দেখাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, দুই পাশে যদি তুমি খেয়াল করো, তাহলে বামে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা -2, ডান পাশে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে এখানে O2-, এটা হলো দর্শক আয়ন। এটা হলো কি? দর্শক আয়ন। এই দর্শক আয়ন কাকে বলে? যে আয়নের জারণ সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হচ্ছে দর্শক আয়ন। তাহলে এখানে এটা দর্শক আয়ন, তাহলে দর্শক আয়ন বাদ দিয়ে থাকে কি, সেগুলোর মধ্যে হিসাব হবে +2। কপারের ক্ষেত্রে দেখো, কপার এখানে বামে জারণ সংখ্যা +2, ডানে 0, তাহলে +2 থেকে 0, তাহলে সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যা কমলে কি? বিজারণ বিক্রিয়া, তাহলে সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যা কমছে, তাহলে সংখ্যা কমলে বিজারণ বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়েছে, কে গ্রহণ করেছে? কপার 2+, তো আলাদা কোনো বস্তু না, কপার অক্সাইডের একটা অংশ, তাহলে এটা হলো জারক। এরপরে হাইড্রোজেন জারণ সংখ্যা 0, এপাশে +1, 0 বড় না +1 বড়? +1 বড়, তার মানে ইলেকট্রন ত্যাগ ঘটেছে, তার মানে এটা হলো জারণ বিক্রিয়া। সংখ্যা বড় মানে ইলেকট্রন ত্যাগ, সংখ্যা বেড়েছে মানে জারণ বিক্রিয়া। ইলেকট্রন ত্যাগ হয়, জারণ বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে এটা জারণ বিক্রিয়া। তাহলে কে ইলেকট্রন ত্যাগ করে? বিজারক ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হাইড্রোজেন হলো এখানে বিজারক, তো এইভাবে যত বড় যত ছোট বিক্রিয়ায় আসুক না কেন, যে কেউ এইভাবে নির্ণয় করতে পারবা, বড় হোক ছোট হোক, কোনো প্রবলেম নাই, নির্ণয় করতে পারবা। ঠিক আছে? তো আজকে আমি আরেকটা বিক্রিয়া দেখাবো, গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া দেখাবো, সমতাকরণ। ইন্টারমিডিয়েটের
সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো সমতাকরণ। সমতাকরণ, তো এই জারণ বিজারণ বিক্রিয়ার একটা সমতাকরণ দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব, ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো পয়েন্ট একটু সুন্দর করে উপরে লিখি। জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ ইন্টারমিডিয়েটের একটা বেস্ট টপিক, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা পারতেই হবে। এটা না, যদি জারণ বিজারণের এই প্রশ্নের আনসার কেউ না করে, তাহলে তার 100 অ্যান্সার করা হয়ে উঠবে না হয়তো, কারণ জৈব যৌগ থেকে 2টা অথবা 3টা প্রশ্ন আসে। যদি জারণ বিজারণ যদি কেউ না পারে, তাহলে ধরেই নেওয়া হয় জৈব যৌগ ওর দ্বারা সম্ভব না। জৈব যৌগ যদি কেউ না পারে, তাহলে 2টা বা 3টা চলে যায়। জারণ বিজারণ না পারলে একটা চলে যায়। তাহলে দেখা যায় যে 3টা প্রশ্ন চলে গেলে থাকে আর কয়টা? 5টা। আর এই 5টা প্রশ্নের মধ্যে আবার অনেক প্রশ্নের ক খ আসে জৈব যৌগ থেকে। তাহলে দেখা যায় যে এই কঠিন টপিকগুলো যদি কেউ বাদ দেয়, তাহলে সেকেন্ড পেপার আর তার 100 অ্যান্সার করা হয়ে উঠবে না। তাই জারণ বিজারণ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি খুব সহজে জারণ বিজারণ সমতাকরণ বোঝানোর চেষ্টা করব। যে বাচ্চা জারণ বিজারণ কোনোদিন বোঝে নাই, শোনে নাই, আমার মায়ের পেট থেকে পড়েছে, সেও আশা করছি জারণ বিজারণ শিখতে পারবে যদি আমার এই লেকচার বা আমাকে ফলো করে। আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো যদি মোটামুটি একটু বুঝে নেওয়ার চেষ্টা করে আর আমাকে ফলো করলে, তাহলে ইনশাল্লাহ জারণ বিজারণ ও মায়ের পেট থেকে বের হলেও জারণ বিজারণ শিখেই আবার মায়ের পেটে যাবে ইনশাল্লাহ। জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, ঠিক আছে? আমি একটা সিম্পল বিক্রিয়া লিখবো, সিম্পল, ভেরি সিম্পল একটা বিক্রিয়া লিখবো। K2Cr2 O7 প্লাস FeSO4 প্লাস H2SO4। এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হবে। অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে, আমি মাধ্যমটা একটু লিখে দিলাম। অম্লীয় মাধ্যম মানে এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হবে। এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4 অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই 2টা অ্যাসিডের মধ্যে যে কোনো একটা অ্যাসিড আমরা ব্যবহার করব। সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই 2 অ্যাসিডের মধ্যে যে কোনো অ্যাসিড ব্যবহার করা হবে। এই ধরনের বিক্রিয়া লেখার পর প্রত্যেকেই একটা সমস্যায় পড়ে, ডান পাশে উৎপাদ কি হবে? নেই প্রবলেম। উৎপাদ লেখাতে কোনো প্রবলেম নাই, এত চিন্তার কোনো কারণ নাই। দেখো বামে কি কি মৌল রয়েছে, কি কি ধাতু রয়েছে। বামে কি কি ধাতু রয়েছে খেয়াল করো, আমি ধীরে ধীরে লিখছি। বামে ধাতু রয়েছে পটাশিয়াম, ক্রোমিয়াম আর আয়রন। বাস হয়ে গেছে। এখানে অ্যাসিডটা কি ব্যবহার করা হয়েছে? সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডটা কি ব্যবহার করা হয়েছে? সালফিউরিক অ্যাসিড। ফ্যানের উৎপাদগুলো লিখতে থাকো। পটাশিয়াম, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। ক্রোমিয়াম, ক্রোমিক সালফেট, ক্রোমিক সালফেট, ক্রোমিক সালফেট। আয়রন, ফেরিক সালফেট। ফেরিক সালফেট লিখতে হবে। বাম পাশে ফেরাস সালফেট আছে, আর ডান পাশে সবসময় ফেরিক যৌগটাই হবে, ঠিক আছে? যেহেতু জারণ ঘটবে। দেখো, আশা করি এটা দেখেই অনেকে বুঝতে পেরেছে যে আমি এখানে কি করেছি। তার মানে আমি যদি আমার কথাই বলি, তাহলে কথাটা বলবো হচ্ছে এই যে বামে যে ধাতুগুলো থাকবে আর মাধ্যম হিসেবে যে অ্যাসিডটা ব্যবহার করা হবে, মাধ্যম হিসেবে যে অ্যাসিডটা ব্যবহার করা হবে সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো আমি এখানে মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করেছি। তাহলে পটাশিয়াম, তাই হয়েছে পটাশিয়াম সালফেট। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের লবণ, বামে যে ধাতুগুলো থাকবে ডানে হবে ওই ধাতুর অ্যাসিডিক লবণ। বামে যে ধাতুগুলো থাকবে ডানে হবে ওই ধাতুর অ্যাসিডিক লবণ। পটাশিয়াম, পটাশিয়াম সালফেট। ক্রোমিয়াম, ক্রোমিক সালফেট। আয়রন, ফেরিক সালফেট। আর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হয়, আমি এখানে নিচে লিখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিষয়টা। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, তাহলে পটাশিয়াম দিলে পটাশিয়াম ক্লোরাইড, ক্রোমিয়াম দিলে ক্রোমিক ক্লোরাইড CR3, আয়রন দিলে ফেরিক ক্লোরাইড FeCl3। এই তো, আশা করি উৎপাদ লেখাটা শিখে গেছে। তাহলে ঝটপট
আমি লেখার আগে উৎপাদগুলো লিখে ফেলো, আমি লেখার আগেই উৎপাদগুলো লিখে ফেলো। তাহলে উৎপাদগুলো কি হবে? পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিক সালফেট Cr2, SO4 3 প্লাস আয়রন ফেরিক সালফেট। আর কিছু বাদ আছে? নাই, কিছু বাদ নেই। অ্যাসিড দিয়েছো, পানি হবে না? পানি দাও। অ্যাসিড দিয়েছো, যেখানে পানি দিয়ে দাও সেখানে প্রশমিত হয়ে যাবে, কিছুটা হলে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাইবে। তাহলে অ্যাসিড আছে, পানি হয়েছে, ব্যাস লিখে ফেললাম আমি উৎপাদগুলো। এখন এটাকে আমি আয়নিক সমীকরণ আকারে লিখব। এই পদ্ধতিটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করতাম, ঠিক আছে? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যখন আয়নিক আকারে লিখব, আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ আমি আগেই বলেছি যে আমাকে ফলো করবা, তাহলে মায়ের পেট থেকে বের হয়ে চারণ বিজারণ শিখে আবার মায়ের পেটে ঢুকে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। মানে যত ছোট বাচ্চা হও না কেন তুমি, সায়েন্সের জগতে যত ছোট বাচ্চা হও শিখতে পারবে ইনশাআল্লাহ। আয়নিক সমীকরণ লেখার জন্য ছোট্ট কিছু জিনিস মনে রাখবা। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এগুলো যেখানে থাকবে সেখান থেকে বাদ দিয়ে দিলাম। তারপরে মূলক হিসেবে যেগুলো সালফেট ক্লোরাইড যেখানে থাকবে সেখান থেকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আয়ন আকারে লিখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেনও বাদ দেওয়া যায়, কিন্তু হাইড্রোজেনটা আমরা বাদ দিব না, হাইড্রোজেনটা রেখেই দেবো। এই জিনিসগুলো যেখানে যেখানে থাকবে সেখান থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আয়ন আকারে লিখো। তো দেখো এখানে পটাশিয়াম বাদ দিচ্ছি, পটাশিয়াম আমি কয়টা বাদ দিচ্ছি? 2টা বাদ দিচ্ছি। এটা একটু খেয়াল রাখবে, কয়টা তুমি পটাশিয়াম বাদ দিচ্ছ। পটাশিয়াম আগে বাদ দাও, আগে দিয়ে দাও, বাদ দিয়ে আগে লিখো Cr2O7। এখন আমি যখন পটাশিয়াম বাদ দিব তখন এটা আর যৌগ থাকবে না, এটা তখন মূলক হয়ে যাবে, চার্জ চলে আসবে। কত চার্জ হবে? পটাশিয়াম তুমি কত বাদ দিয়েছো? 2টা। তাহলে একটার জন্য যদি +1 হয়, দুটার জন্য 2-, দুটার জন্য 2-, এগুলো একটু মুছে দিলাম। তারপরে প্লাস এখানে সালফেট বাদ দাও, আমি তো ওখানে লিখে দিয়েছি সালফেট বাদ। তাহলে সালফেটের চার্জ হচ্ছে 2-, তাহলে সালফেট বাদ দিলে থাকে আয়রন, তাহলে আয়রনের চার্জ কত হবে? 2+, আয়রনের চার্জ হবে 2+, সালফেট SO4 2-, বাদ দিয়ে দিলাম, একটাই রয়েছে, তাহলে এখানে চার্জ হবে 3+। এখান থেকে সালফেট বাদ দিলে থাকে হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে প্লাস হাইড্রোজেন দিয়ে দাও, সামনে হাইড্রোজেনের সামনে 2 দিয়ে দাও, হাইড্রোজেনের সামনে 2 দিলাম, ঠিক আছে? কারণ সালফেট 2টা হাইড্রোজেনের জন্য +2, তাহলে দেখো এখানে পটাশিয়াম বাদ সালফেট বাদ। আমার ওখানে যে বাদ ফর্মুলা বা বাদ যেগুলো দিয়েছি সেগুলোতে দেখো পটাশিয়াম আছে, সালফেটও আছে, দুজনকেই বাদ। এখান থেকে সালফেট বাদ, তাহলে সালফেট বাদ দিলে কি হবে? ক্রোমিয়াম 3+, দেখাই যাচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে 3+, কারণ এখানে সালফেটের জারণ সংখ্যা 2+, আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3, উল্টি। এখানেও একই ঘটনা, দেখো সালফেটের সাথে 3 আছে, তাহলে এটা আয়রনের জারণ সংখ্যা 3+, আর যথারীতি পানিটা আমরা লিখে রাখলাম। এই ধরনের জারণ বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন, পানি এদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তবুও আমরা লিখে রাখলাম, না লিখলেও কোনো অসুবিধা নেই, শেষ লাইনে এসে অটোমেটিক হাজির হবে। তো এইটাকে আয়নিক সমীকরণ বলা হয়। আমি সবগুলো কেটে ছেটে ছোট্ট করে আয়ন আকারে লিখলাম। এখন এখান থেকে আমরা জারণ বিজারণটা সহজেই চিহ্নিত করতে পারবো। প্রথমে দেখো আয়রন 2+ থেকে 3+টা দাগ দিলাম, এরপরে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম দাগ দিলাম। হাইড্রোজেন দর্শক আয়ন হিসেবেই আছে, কেউ যদি বাদ দেয় কিন্তু প্রবলেম হবে না, তারপরে আমরা তো এই অবস্থায় রেখে দিলাম, ঠিক আছে? কারণ অনেক বইগুলোতে হাইড্রোজেনগুলোকে রেখে সমতা করা হয়েছে, হাইড্রোজেন আর পানিকে, তাই আমিও রেখে দিলাম। আচ্ছা, তাহলে ফার্স্টে এখন আমরা জারণ সংখ্যাগুলো চিহ্নিত করি, জারণ সংখ্যাগুলো চিহ্নিত করে নিই। লোক এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত এখানে কিন্তু বলা নেই, তাহলে আমরা এখানে একটু হিসাব করে নিই। ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, ক্রোমিয়াম কয়টা আছে? 2টা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন 7, টোটাল জারণ সংখ্যা -2। তাহলে হিসাব করলে 2x +12 হবে, আর x +6। এই ডাইক্রোমেট মূলকটাতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যাটাকে নিচে লিখলাম, জারণ মান উপরেও লেখা যায়, নিচেও লেখা যায়। উপরে Cr2O7 2-, এই 2-টাই টোটাল মূলকের জারণ মান, 2-টা এই মূলকের জারণ মান,
আর ক্রোমিয়ামের নিচে আমি যে +6 লিখছি এটা শুধুমাত্র ক্রোমিয়ামের জারণ নাম, ঠিক আছে? আর এই কারণে আমি একটা নিচে লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ক্রোমিয়ামের জারণ মান নিচে লিখেছি, এটা ক্রোমিয়ামের জারণ মান, ঠিক আছে? ক্রোমিয়ামের জাস্ট জারণ মান, একটা ক্রোমিয়াম পরমাণুর জারণ মান, একটা ক্রোমিয়াম পরমাণুর আমি একটা পরমাণুর মান লিখেছি। কিন্তু এখন হিসাব করো, +6 +3, বাম পাশে +6, ডান পাশে +3, তাহলে সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যা কমে গেছে। কমে গেছে মানে বিজোড়, কমে গেছে মানে বিজোড়। এরপরে দেখো আয়রন 2+, আয়রন 3+, সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যা বাড়ছে, বাড়ছে মানে জারণ, বাড়ছে মানে জারণ হয়ে গেছে। আমাদের জারণ এবং বিজারণ চিহ্নিত করুন। জারণ এবং বিজারণ এটা একটা ফুল বিক্রিয়া, জারণ এবং বিজারণ একটা ফুল বিক্রিয়া, এটাকে হাফ আপ করলে হয় জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া। তো আমি জারণ এবং বিজারণ অর্থ বিক্রিয়াটা চিহ্নিত করুন কমপ্লিট। এখন এইগুলোকে আলাদা করে লিখব। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াটা লিখে ফেলি। দেখো যেভাবে আছে ওইভাবে লিখবো। আয়রন 2+, ডান পাশে আয়রন 3+, জাস্ট যেভাবে আছে ওইভাবে লিখবো। তাহলে এখন বলতে এদের মধ্যে ইলেকট্রনের ব্যবধান কত? কিভাবে দেখো, আয়রন 2+, আয়রন 3+, ব্যবধান কত? ব্যবধান কত? +1। তাহলে জারণ মানে ইলেকট্রন ত্যাগ, ত্যাগটা ডান পাশে লিখলাম, একটা কোন পাশে লিখলাম? ডান পাশে। এরপরে বিজারণ অর্ধ বিক্রিয়াটা ঠিক একইভাবে লিখে যাই। বিজারণ অর্ধ বিক্রিয়াটা যেভাবে আছে ওইভাবে আমি সাজিয়ে লিখবো। Cr2O7 2-, এটা লেখার সময় একটু জায়গা ফাঁকা লিখবো বেশি, এখানে অনেকগুলো কাজ করতে হবে। ডান পাশে লিখলাম ক্রোমিয়াম 3+, ডান পাশে লিখলাম ক্রোমিয়াম 3+। এই দুই লাইনে আমাদের সমতাকরণটা হচ্ছে, এই দুই লাইনেই সমতাকরণটা সম্পন্ন হচ্ছে। তাই এই দুই লাইনে কোনো ভুল করা যাবে না। এটাকে আমি একটু উপরে দিয়ে লিখি, তাহলে হয়তো একটু ফাঁকা জায়গা বেশি হলো, দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে Cr2O7 2-, এই পাশে লিখলাম 3+। প্রথমে আমরা পরমাণু সমান করব। বাম পাশে ক্রোমিয়াম 2টা, ডান পাশে ক্রোমিয়াম 1টা, তাহলে ক্রোমিয়ামের সামনে 2 দিয়ে দিলাম। দেখো দুই পাশে সমান সমান হয়েছে। অম্লীয় মাধ্যম সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে খেয়াল করো, বামে অক্সিজেন 7টা, ডানে অক্সিজেন নেই। লিখে রাখতে পারো, যেখানে যতটি অক্সিজেন প্রয়োজন সেখানে ততটি পানি যোগ করতে হবে। লিখে রাখো, ছোট্ট করে লিখে রাখো। আমার এখানে আচ্ছা আমি নিচে লিখছি, যেখানে যতটি অক্সিজেন প্রয়োজন, যেখানে সুন্দর করে লিখি, যেখানে যতটি অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন পরমাণু, কিন্তু অক্সিজেন পরমাণু, দেখো আমি পরমাণু আকারে লিখেছি। অক্সিজেন প্রয়োজন, সেখানে ততটি পানি, সেখানে ততটি পানি। বাস এই লাইনটা মনে রাখলেই চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট এই ছোট্ট লাইনটা, যেখানে যতটি অক্সিজেন প্রয়োজন সেখানে ততটি পানি। দেখো বামে অক্সিজেন 7টা, ডানে অক্সিজেন নেই। তাহলে ডানে কয়টা দেবো? 7টা পানি। 7টা পানি জোর করে লাগিয়ে দাও, দিয়ে দিলাম 7টা পানি। ঠিক আছে, 7টা পানির অণু লিখলাম। পানি তো আর পরমাণু হয় না, ওই পানির অণু লিখে দিলাম। এখন দেখো বামে 7টা অক্সিজেন, ডানেও 7টা অক্সিজেন হয়েছে। বাট আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে। কি? বামে 14, ডানে 14টা হাইড্রোজেন হয়ে গেছে, কিন্তু বামে কোনো হাইড্রোজেন নেই। তাহলে কি করবো? হাইড্রোজেনটা যোগ করে দাও। হাইড্রোজেনের এই যোগ করার ক্ষেত্রে আর কোনো রুলস দরকার নেই, সরাসরি 14টা হাইড্রোজেন প্লাস লাগে। তাহলে এখানে ঘটনা কি ঘটলো আরেকবার দেখে নাও। যেখানে যতটি অক্সিজেন প্রয়োজন সেখানে ততটি পানি যোগ করবে। তাহলে যে পাশে পানি যোগ করবো তার বিপরীত পাশে দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন দিয়ে দেবো। ব্যাস, দেখো হাইড্রোজেন, অক্সিজেন, ক্রোমিয়াম সকল সমতা হয়ে গেছে। পরমাণুর সমতাকরণ শেষ। এখন বাকি থাকলো ইলেকট্রন। কোনো সমস্যা নাই, ইলেকট্রন করো। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এখানে হিসাব করো। জারণ সংখ্যা থেকে ইলেকট্রনের সংখ্যাগুলো হিসাব করতে হবে। জারণ সংখ্যা, ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আছে কত? ক্রোমিয়াম 2টা, +12। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +3। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, +6। তাহলে এখানে +12 +6। দেখো কিভাবে করেছি একটু খেয়াল করো। ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, ক্রোমিয়াম 2টা রয়েছে, +12। ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3, 2টা রয়েছে, +6। তাহলে এই অণুটা, এই মূলকটাতে ক্রোমিয়ামের মোট জারণ সংখ্যা +12। এখানে পরমাণুর জারণ সংখ্যা দেখালে হবে না, মোটটা থেকে হিসাব করতে হবে। তাহলে এইখানে ক্রোমিয়ামের মোট জারণ সংখ্যা +12, আর এখানে দুইজনের +6। তাহলে ব্যবধান কত? +6। তাহলে গৃহীত ইলেকট্রন সংখ্যা +6। এই মূলকটা 6টা ইলেকট্রন গ্রহণ করে। মূলকটা, পরমাণু গ্রহণ করে 3টা,
কিন্তু যেহেতু এই মূলত দুইটা ক্রোমিয়াম রয়েছে তাই ওর গৃহীত ইলেকট্রন সংখ্যা হবে 6। বাস হয়ে গেছে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া। সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 2। এখন আমরা কি করব, জাস্ট ইলেকট্রনটা সমান করব। দেখো এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে 1 নং এই সমীকরণে যদি আমি ইলেকট্রনকে 6 করতে চাই তাহলে গুণন 6। 1 নং এই সমীকরণে যদি ইলেকট্রন 6 করতে চাই, ইলেকট্রনকে 1 নং হোল সমীকরণকে 6 দ্বারা গুণ করলে ইলেকট্রনটা সমান হয়ে যাবে। কারণ আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই ত্যাগকৃত এবং গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হয়। ত্যাগকৃত এবং গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হয়। যে কোনো বিক্রিয়ায় ত্যাগকৃত গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাই এটা সমান করলাম, এটা কেটে দেওয়ার জন্য। তাহলে এখন কি করব, এখন যোগ করে দেব। তাহলে 1 গুণন 6 প্লাস 2, ঠিক আছে, আমি এখানে লিখে দেবো 1 গুণন 6 প্লাস 2, নিচেও লিখলাম আবার। তাহলে এটা যোগ করব। যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে বামের গুলো বামে যোগ, ডানের গুলো ডানে যোগ, ঠিক আছে। অর্থাৎ বিক্রিয়ক গুলো বাম পাশে, উৎপাদ গুলো তীর চিহ্নের ডান পাশে হবে। দেখো 6 আয়রন 2 প্লাস, 6 আয়রন 2 প্লাস, এরপরে ক্রোমিয়াম একটাই হবে Cr2O মাইনাস প্লাস হাইড্রোজেন 14টাই হবে। এরপরে ডানে 6 Fe3 প্লাস, তারপরে 2 ক্রোমিয়াম 3 প্লাস আর 7টা পানি। হয়ে গেল, লেখা আমার শেষ। যেটা মানে আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ এবং বিজারণ যে সমতাকরণ আমি করেছি অর্ধবিক্রিয়াগুলোর, সেই অর্ধবিক্রিয়ার বাম ডান যোগফল আমার শেষ। এটা সমতাকরণ হয়ে গেছে। দেখো বামে 6টা আয়রন 2 প্লাস আয়রন, ডানে 6টা, বামে ক্রোমিয়াম 2টা, ডানে ক্রোমিয়াম 2টা, বামে 7টা অক্সিজেন, ডানে 7টা অক্সিজেন, বামে 14টা হাইড্রোজেন, ডানে 14টা হাইড্রোজেন। হয়ে গেছে। তো আমাদের তো দেওয়া হয়েছে এই বিক্রিয়াটা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এখন শুধু দেখালেই হবে। তার মানে এই আয়নের সাথে এখন দর্শক আয়নগুলো শুধু যোগ দিয়ে দেবো, ঠিক আছে। এই আয়নগুলোর সাথে কি যোগ দেবো? দর্শক আয়নগুলো যোগ দেওয়ার জন্য আমরা এত কঠিন কোনো কাজ করব না। কি করব, এই যে প্রথম বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা এখানে লিখে দেবো। প্রথম বিক্রিয়াটা আগে লিখে নিই, তারপরে শুধু মিলাই দেবো, তাহলেই হবে। দর্শক আয়ন যোগ করে আমি লিখলাম এখানে K2Cr2O7 প্লাস FeSO প্লাস সালফিউরিক অ্যাসিড। তারপর ওই পাশে কি কি আছে? এক লাইনে ধরাতে হবে পটাশিয়াম সালফেট, তারপরে Cr2SO4 কঠিন হবে আমার ধরানো, যাই তারপর নিচে পানি লিখতে পারবো, অসুবিধা নাই। Fe2SO4 প্লাস পানি। তবে এই পানিটা যেন এই তীর চিহ্নের বামে না আসে। যদি একটা দুটো ধরাতে সমস্যা হয় অবশ্যই সেটা তীর চিহ্ন ডান পাশেই থাকবে, ঠিক আছে, তীর চিহ্ন ডান পাশেই থাকবে। লিখলাম, আমি কিন্তু দর্শক আয়ন যোগ করছি, দর্শক আয়ন যোগ। তো এখন আমার তো এখানে এটা তো সমতাকরণের হয়নি, কিন্তু জাস্ট শুধু প্রথমটা লিখলাম। এখন আমি সমতাকরণটা কিভাবে মেলাবো? এই যে এই লাইন থেকে শুধু টেকনিক্যালি মিলাই দেবো, কোনো কথা নাই। খেয়াল করো 6টা আয়রন রয়েছে, তাহলে এইখানে 6 লাগবে, 6 দিলে দেখ আয়রন 6টা হয়ে গেছে। অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই, দর্শক আয়নের দিকে তাকানোর দরকার নাই। 6টা আছে, আমি 6 দিলাম, মিলে গেছে। দেখো Cr2O7 একটা, Cr2O7 মিলে গেছে, কোনো সমস্যা নেই। এই দুটো মিলে গেল। এখন এইটা দেখো এখানে 14টা হাইড্রোজেন, তাহলে এখানে 14 করতে হবে। তাহলে কি কত দেবে? এখানে 14 দিলে 14 দুগুণে 28 হয়ে যাবে, তাহলে 14 দেওয়া যাবে না, কত 7। দেখো 14টা হাইড্রোজেন, আমার হাইড্রোজেন 14টা মিলাইতে হবে, পরমাণু মিলাইতে হবে, অণু না। 14টা হাইড্রোজেন মিলাইতে হবে, তাহলে এখানে 7 দিলে 7 দুগুণে 14, বাম পাশে মিলে গেছে সব। বাম পাশে এখানে যা যা ছিল মিলে গেছে। ডান পাশে পটাশিয়াম সালফেটটা আমরা পরে মিলাই, কারণ পটাশিয়াম সালফেট এখানে নাই, পটাশিয়াম নাই, তাই এটা পরে মিলাবো। আয়রন কত? 6 আয়রন, তাহলে এই যে Fe2, তাহলে এখানে আমরা দেবো 3 দিলে কি হবে? 3 দুগুণে 6। আমি যদি এখানে 6 দিতাম তাহলে হতো 6 দুগুণে 12, কিন্তু আমার এখানে আছে 6, তাই এখানে 6 মিলানোর জন্য কত দিব? 3। 3 দুগুণে 6 মিলে গেছে, পরমাণু মিলাইতে হবে, মিলে গেছে। দেখো ডান পাশে 6, বাম পাশে 6 মিলে গেছে। তারপরে ক্রোমিয়াম 2, লোকাট এখানে কোনো সংখ্যা হবে না, কারণ দেখো 2 মিলে গেছে, এই যে 2 মিলে গেছে, মিলাও, মিলে যাবে, অটো মিলে যাবে। তারপরে পানির সাথে 7 মিলে গেছে। দেখো এখন তুমি মিল করো, সব মিলে গেছে। পটাশিয়াম 2,
আয়রন 6, আয়রন 3 দুগুণে 6, ক্রোমিয়াম 2, ক্রোমিয়াম 2, হাইড্রোজেন 14, হাইড্রোজেন 14, অক্সিজেন 7, অক্সিজেন 7। বাদ আছে কি সালফেট, সালফেট খেয়াল করো কয়টা আছে 6, 7, 6, 13। এই পাশে দেখো 3 তিরিকে 9, সরি 3 তিরিকে 9, এখানে 3টা আছে, 9 আর 3 কত 12, আর এই যে একটু 13 মিলে গেছে, সবাই মিলে গেছে। এই হচ্ছে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার অম্লীয় মাধ্যমে সমতাকরণ। আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিতে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে সমতাকরণটা বোঝানো। আমার মনে হয় যারা একেবারে প্রাথমিক লেভেলের তারাও বোঝার কথা, তারপরেও যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আর নেক্সট ক্লাসে আমি জারণ বিজারণ বিক্রিয়ার বাকি বিক্রিয়ার সমতাকরণগুলো করবো। নেক্সট ক্লাস কবে নেব সেটা পরে জানিয়ে দেবো। নেক্সট ক্লাসে বাকি জারণ বিজারণ বিক্রিয়ার বাকি সমতাকরণগুলো করানোর পরে আশা করি তোমাদের কারোই কোনো সমস্যা থাকবে না। আর এটা যারা বুঝে গেছো তারা এইটাই বাসাতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা। তোমরা বাসায় এটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা করে তোমাদের যদি কারো মনে হয় যে আমাকে দেখানোর দরকার তাহলে আমার ইনবক্স করে দিবে আমাকে, ঠিক আছে? আমাকে ইনবক্স করে দিবে, আমার প্রোফাইলে ইনবক্স